যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠাতে হবে। ভরদুপুরে অফিসে নিজের টেবিলে বসে ফাইলে সই করতে গিয়ে নিহারবাবু দেখলেন তার নিজের হাতের লেখাটা তার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বেঁকে যাচ্ছে। সামান্য একটা সই, তবে তাতে নিহারবাবু নিজের পদবীসহ পুরো নামটাই লেখেন, নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেটা লিখতে গিয়ে নিহারবাবু হঠাৎ খেয়াল করলেন একটানে সইটা করতে গিয়ে তার লেখাটা কি করে যেন বেঁকে টেরে যাচ্ছে। অবশ্য অসুবিধে নেই, আজকাল অফিসের কাজের 90% মিটে যায় কম্পিউটারেই, লেখার তেমন দরকার পড়ে না। তবে কি দীর্ঘ অনভ্যাসের ফলে এই দশা? তা বলে লাইনটা দুম করে বেঁকে যাবে? পান থেকে চুন খসলেও খুঁতখুত করার মানুষ নিহারবাবু বুঝে গেলেন এ অশান্তিটা তাকে সহজে ছেড়ে যাবে না। অফিস থেকে বাড়ি ফিরে আর এক বিপত্তি। ছেলে নিরুপম চাকরি নিয়ে দেশত্যাগী হওয়ার পর স্ত্রী অনুপমাও যখন নিহারবাবুকে ছেড়ে গেলেন, তারপর থেকে ফ্ল্যাটে একা একাই রাজত্ব করেন নিহারবাবু। বড় সুন্দর ছবির মতো হাতের লেখা ছিল অনুপমার। ছেলেকে পড়াতে বসে সাদা খাতায় যখন কিছু লিখতেন, সে হাতের লেখার দিকে একবার তাকালেই মন ভরে যেত অনাবিল শান্তিতে। সেই হাতের লেখার মতো করেই যেন যত্ন নিয়ে পটে আঁকা ছবির মতো করে অনুপমা তিলে তিলে সাজিয়েছিলেন তাঁর আর নিহারবাবুর 17 তলার 3 কামরার ফ্ল্যাটটিকে। গত বছর ঠিক আজকের দিনেই সেই অনুপমা ভরা সংসার পিছনে ফেলে রেখে পাড়ি দিয়েছিল অন্য এক লোকে। আত্মীয় স্বজন সবাইকে অবাক করে দিয়ে অনুপমা নিজের 23 বছরের সংসার জীবনে দাড়ি টেনেছিলেন হঠাৎ। 17 তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে অভিকর্ষের টানে সোজা নিচে এসে পড়ার আগে সানশেডে ধাক্কা খেয়ে মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছিল তার। পুলিশি ময়না তদন্তের পর অন্তিম সৎকারের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি, কারণ বাপ মায়ের জন্য স্বর্গে বাতি দেওয়ার ঐকান্তিক ইচ্ছে থাকা সত্ত্বেও মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য নিরুপম কিছুতেই ছুটি জোগাড় করতে পারেনি। কিন্তু আজ একটা কিছু গোলমাল হচ্ছে। আজ এমনিতেই দুপুরের পর থেকে মনটা অশান্ত হয়েছিল, হয়তো সেজন্যেই বাড়ি ঢোকার আগে চোখ পড়ল কলিং বেলটার দিকে, আর অমনি মনটা গেল একেবারে বিচ্ছিরি বিতৃষ্ণায় ভরে। কি মুশকিল, কলিং বেলের সুইচটা এভাবে ফেটে যায় কি করে? খুব ভারী কিছু দিয়ে কেউ জোরে জোরে ঘা কতক না লাগালে সুইচের তো এই দশা হয় না। কিন্তু বাড়ির এই নিরীহ কলিং বেলটার উপর কার এত আক্রোশ? নির্ঘাত তাদেরই অ্যাপার্টমেন্টের কোনো ক্ষুদে শয়তানের কাজ হবে। না, সোসাইটির পরের মিটিংয়ে প্রসঙ্গটা তোলা দরকার। আপাতত দরজার তালা খুলে ফ্ল্যাটের ভিতরে ঢুকলেন নিহারবাবু। সারাদিন বদ্ধ পড়ে থাকা ফ্ল্যাটে অযত্নের ছাপ স্পষ্ট। চাকরি জীবনে মোটে আর 1 বছর বাকি আছে তার। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর থেকে একা একা খুব একটা খারাপ যে তিনি আছেন তা বলা যায় না। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। তা নিহারবাবু কি ভাগ্যবান? তার মনে আছে আজ অনুপমার প্রথম মৃত্যুবার্ষিকী। ফেরার পথে একগোছা রজনীগন্ধা নিয়ে বাড়ি ফিরেছেন। হাত মুখ ধুয়ে শোয়ার ঘরের বেডসাইড টেবিলে রাখা অনুপমার ছবিটার সামনে ফুলগুলো রাখলেন নিহারবাবু। ঘরে ধূপকাঠি আছে কি? বেশি খুঁজতে হলো না। অনুপমার ছবির সামনে একসঙ্গে 4টে কাঠি ধরিয়ে দিয়ে বাইরের ডাইনিংয়ে এলেন নিহারবাবু। এবার একটু পানাহারের আয়োজন, একা একাই। সহধর্মিণী বেঁচে থাকতে এটুকুর জন্য কখনো নিজেকে নড়ে বসতে হয়নি তার। কিন্তু ওই চিরকাল কাহারও সমান নাহি যায় নাকি একটা বলে যেন। নিষ্ঠুর বাস্তবকে মাথা পেতে মেনে নিয়ে নিহারবাবু নিজেই পেয়ালায় পানীয় ঢাললেন। একটা কাঁচের বাটিতে একটু চানাচুর ঢেলে নিতে হবে এইবার। এই যা, বাস! তড়াক করে পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে যায় নিহারবাবুর। আধো অন্ধকারে রান্নাঘর থেকে বাটিটা বের করতে গিয়ে হাত ফসকে সেটা মুহূর্তে আছড়ে পড়ে মাটিতে। মুহূর্তে খান খান হয়ে সারা ঘরের মেঝেয় ছড়িয়ে পড়ে ভাঙা কাঁচ। বিরক্তিতে ভরে ওঠে নিহারবাবুর মন। চুলোয় যাক ভেবে সাবধানে মেঝে বিছানো কাঁচের শয্যা পেরিয়ে ডাইনিংয়ে ফিরে আসেন তিনি।
ঠান্ডা কাঁচের পেয়ালায় হালকা একটা চুমুক মেরে টিভিটা খুলে বসতে যাবেন, হঠাৎ তার চোখটা গেল টিভির উপরে দেওয়ালে লাগানো ঘড়িটার দিকে। আশ্চর্য তো! এক ঝলক দেখে বোঝার উপায় নেই যে গোল দেওয়াল ঘড়িটা আসলে উল্টো করে লাগানো আছে। ডাইনিং টেবিলের উপর খুলে রাখা হাত ঘড়িতে তখন সময় রাত 9টা, অথচ দেওয়াল ঘড়িটা ঠিক উল্টে থাকায় ওই দৃষ্টির ভ্রমে মনে হচ্ছে যেন বেলা 3:30 বাজে। বুকটা আচমকা একটু ছ্যাঁত করে উঠল নিহারবাবুর। তিনি এখন বাড়িতে একা মানুষ। সকালে বাড়ির কাজের মেয়েটি রান্না করে বাসনপত্র মেজে একটু ঝাড়পোছ করে দিয়ে যায়। স্নান খাওয়া সেরে অফিস যাওয়ার সময় নিজের হাতে 3টে তালা মেরে যান নিহারবাবু কোলাপসে ফেলে। ফ্ল্যাটের দরজা টানলেই বন্ধ হয়ে যায়। তার অনুপস্থিতির সুযোগে ঘরের তালা চাবি খোলা হয়েছে তেমন কিছু তো ঘরে ঢোকার সময় মনে হলো না। তাহলে ঘরের দেওয়ালে টাঙানো ঘড়ির এই দশা হয় কি করে? তালা যখন খোলা হয়নি, অন্য কোনো উপায় ঘরে ঢুকে বসে নেই তো কেউ? একা বাড়িতে এই প্রথমবার সামান্য হলেও ভয় এসে গ্রাস করল তাকে। পরক্ষণেই অবশ্য গা ঝাড়া দিয়ে সেই ভয়কে দূরে সরালেন নিহারবাবু। ছেলে মানুষই ভাবনা মাথায় এলেই তো আর হলো না। 17 তলার উপরের ফ্ল্যাটের দরজা ছাড়া আর কোন দিক দিয়েই বা ঢুকবে কেউ? কথায় বলে সাবধানের মার নেই। নিহারবাবু এক এক করে সব ঘরের আলো জেলে দেখলেন, এমনকি বাথরুম দুটোতেও আলো জেলে দেখে এলেন। নিজের আচরণে নিজেরই হাসি পেল তার। হয়তো ওই কাজের মেয়েটাই ঝুলটুল ঝাড়তে গিয়ে ভুল করে ঘড়িটা উল্টো করে দেওয়ালে লাগিয়ে থাকবে। নিহারবাবু বেশ বুঝতে পারলেন এই বেশি ভাবতে গিয়েই যত গোলমাল। অতএব ভাবনাকে তাড়াতে হবে। সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। দাওয়ায় বসে মাটির উনুনে রুটি সেঁকছে মা, আর ছেলেকে পাখি পড়া করে শেখাচ্ছে, তোমাকে সাহসী হতে হবে বেটা। শুধু রাগ করতে শিখলে তো বিটুয়া আমার সাহসী হবে কবে? দুষ্টু কেউ তোমার ক্ষতি করতে চাইলে তোমাকে শক্ত হতে হবে। মনে থাকবে তো বিটুয়া আমার? সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। ঠিক আছে? মনে থাকবে তো বিটুয়া? আমার সঙ্গে বলো, সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। গলা শুকিয়ে কাঠ হয়ে ঘুমটা ভাঙার পর নিহারবাবু বুঝতে পারলেন যে এতক্ষণ তিনি স্বপ্নে নিজের ছেলেবেলাকে দেখতে পাচ্ছিলেন। ছোট থেকেই খুনে রাগ ছিল ছেলের। রাগের মাথায় নিজের অজান্তেই ছোট বড় সর্বনাশ ঘটিয়ে ছেলে বাড়ি ফিরত যখন, কি করে কে জানে মা ঠিক বুঝে ফেলত সব। তার অবর্তমানে ছেলে যেন রাগের বশে গুরুতর কিছু ঘটিয়ে না ফেলে, সেই চিন্তা সর্বক্ষণ কুরে কুরে খেত মাকে। স্মৃতি এমন অদ্ভুত, তার জাদুতেই মায়ের বলা কথাগুলো এত বছর পরেও চুপটি করে অপেক্ষায় রয়েছে নিহারবাবুর মনের ভেতর। কিন্তু না, এর বেশি কিছু ভাবার আগে একটু জল খাওয়া প্রয়োজন। আচ্ছা, তাই তো, কি ব্যাপার? ঘরে এত ধোঁয়া এলো কোত্থেকে? ভিতরের ঘরে 4টে ধূপকাঠি একসঙ্গে জ্বালানোর ফল, কিন্তু তাতে এত ধোঁয়া, আর সেই ধোঁয়াটা এত মিষ্টি। জলের বোতলটাই বা কই? নিহারবাবু মনে মনে খুব বিরক্ত হলেন। পেগের হিসেব গুলিয়ে গেলে নিহারবাবু অনেকদিন সোফায় বসেই বেঘরে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে এভাবেই ঘুম ভেঙে গেলে কোনো রকমে নিজেকে টেনে নিয়ে যান শোয়ার ঘরে, কিন্তু আর জলের বোতলটা সঙ্গে রাখা হয়নি। বিরক্তিটা মনে চেপে রেখে টলমলো পায় বছর 59 নিহারবাবুকে ফের একবার রান্নাঘরে ঢুকতে হলো। ঘরের ভিতর তিনি দুপায়ে গতি কুচ করে এক টুকরো কাঁচ ঢোকার শব্দ হলো মানুষের শরীরে।
প্রতিবর্ত ক্রিয়ার বশবর্তী হয়ে নিহারবাবু আহত পায়ের পাতাটা মাটি থেকে তুললেন বটে, তবে টাল সামলাতে না পেরে সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে উপুড় হয়ে পড়লেন রান্নাঘরের মেঝের উপর। একসঙ্গে অনেকগুলো কুচ আবার চাপা পড়ে গেল বছর ৫৯-এর মানুষটার মেঝে আছড়ে পড়ার শব্দের নিচে। না 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 না, এই শব্দের রেশটা নিহারবাবুর জন্য একটুও ভালো নয়। একে একে অবিলম্বে দূরে ছেড়ে আসতে হবে। সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। একটু পরে শরীরের জ্বালাগুলো খানিকটা সয়ে এলে চোখ খোলার চেষ্টা করলেন নিহারবাবু। বাঁ চোখের উপর তখনও একটা কাঁচের বড় টুকরো আটকে থাকায় একটা মাত্র চোখই খোলা গেল। নিহারবাবু বুঝতে পারলেন যে তিনি রান্নাঘরের মেঝে উপুড় হয়ে পড়ে আছেন। ডাইনিংয়ের দিকে মুখ করেই পড়েছেন। মাথাটা কোনো রকমে তুলে একবার ডাইনিংয়ের দিকে তাকাতেই ভীষণ জোরে বুকটা ধড়াস করে উঠল তার। ডাইনিংয়ের যে সোফাটায় এতক্ষণ বসেছিলেন তাতে অনুপমা 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 এলো কোত্থেকে? আর ওর মাথায় অত মোটা করে সিঁদুর কেন? না, ওটা সিঁদুর তো নয়, শুকনো ধারা। অনুপমা অনুপমা এইভাবে হাসছে কেন? হাসতো এর চেয়েও বেশি সে তার শেষের দিনগুলোয়। অনেক কিছু বুঝেও কিচ্ছু না বোঝার ভান করতেন স্ত্রীর চেয়ে বয়সে অনেকটাই বড় নিহারবাবু। কিন্তু যেদিন কৌতূহলের বশে অনুপমার ফোনের মেসেজ বক্স খুলে এতদিনের সন্দেহটাকে চোখের সামনে অনেকটাই সত্যি হতে দেখলেন, সেদিন সব কেমন যেন গোলমাল হয়ে গেল। কোনটা সত্যি কোনটা মিথ্যে নিহারবাবুর গুলিয়ে গেল সব। এক মুহূর্তেই মাথায় চড়ে গেল খুনে রাগ। মনস্থির করে নিয়ে সেই ছুটির দুপুরে নিহারবাবু বিছানা থেকে নামলেন। বিড়াল পায়ে এগিয়ে গেলেন খোলা ব্যালকনির দিকে। ঘড়িতে তখন ৩:৩০ বাজে। দুপুরে স্নান সেরে বেরিয়ে ভেজা কাপড়গুলো মেলতে অনুপমা ওদিকেই গেছে ২ মিনিট আগে। সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। কাপড়ের আড়াল থেকে সজোরে একটা ধাক্কা, একটা অস্ফুট আর্তচিৎকার। ধুপ ধুপ। দুবার আওয়াজ কেন হলো জানা নেই। নিহারবাবু ব্যালকনি থেকে ঝুঁকে পড়ে নিচটা দেখে নিশ্চিন্ত হলেন। অনুপমার নিষ্প্রাণ দেহটা ভেসে যাচ্ছে রক্তে। এক্ষুনি সরে যেতে হবে ব্যালকনি থেকে। কেউ তাকে এই সময় এখানে দেখে ফেললে আত্মহত্যার ধাপ্পাটা নেহাত মাঠে মারা যাবে। ইতিমধ্যেই সম্ভবত প্রতিবেশীদের কেউ এসে সমানে বাজিয়ে চলেছে বাড়ির কলিং বেলটা। না না না, নিহারবাবুকে ঘরে যেতে হবে এক্ষুনি, কুইক। অনুপমার সঙ্গে তাদের ছেলে স্কুলের সেই অঙ্কের মাস্টারের সত্যিই কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কিনা সে তদন্ত আর নিহারবাবুর করা হয়নি। সেই প্রবৃত্তিও সত্যি বলতে কি হয়নি গত ১ বছরে। একবার অনুপমাকে সবটা জিজ্ঞেস করে নিতে বড্ড দেরি করে ফেললেন কি নিহারবাবু? কিন্তু অনুপমা তো কাছেই আছেন। এই মুহূর্তে আলু থালু বেশে তিনি তো বসে আছেন নিহারবাবুর ঠিক মাথার কাছটায়। প্রতিহিংসার আগুন ঝলসাচ্ছে দু চোখে, মুখে লেগে আছে আকর্ণ বিস্তৃত পৈশাচিক এক হাসি। অনুপমা তার লম্বা ফ্যাকাশে আঙুলগুলো দিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন নিহারবাবুর মাথায়। খুলির ফাটা দাগটা এত কাছ থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট। নিজের গলা থেকে বেরোনো ঘড় ঘড় আওয়াজের ফাঁকে অনুপমাকে কিছু বলতে চাইছে, কিন্তু নিহারবাবু তো বুঝতে পারছেন না একটুও। প্রতিশোধ স্পৃহায় এই অনুপমা কি বলতে চাই নিহারবাবুকে? ঠান্ডা মেঝেটা ক্রমশ অবশ করে দিতে থাকে নিহারবাবুর সমস্ত চেতনা। আজ এতগুলো দিন পরে
এই অসহায় অবস্থায় ক্রমশ তলিয়ে যেতে যেতে তার মনে হতে থাকে, সেদিন সত্যি এমন কিছু ছিল কি অনুপমার মেসেজ বক্সের গোপন অন্তরালে? যুক্তি বুদ্ধি হারিয়ে আতঙ্কে নীল হতে হতে নিহারবাবু খেয়াল করেন তার গলাটা শুকিয়ে গিয়েছে খুব। তাকে এখান থেকে বেরোতে হবে। না 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 না, ভুলে গেলে চলবে না। সে যেতে চাইবে না, কিন্তু তোমায় তাকে ফেরত পাঠাতে হবে। অনুপমাকে ফেরত পাঠাতে হবে হবে। শরীরের সর্বশক্তি এক করে নিহারবাবু অনুপমার উদ্দেশ্যে কিছু বলবেন, তার আগে চুপ করে সারা ফ্ল্যাটের সব আলো নিভে গেল। কয়েক মুহূর্তে দম বন্ধ করা একটা নিস্তব্ধতা, তারপর রক্ত জল করা কর্কশ একটা হাসিতে খান খান হয়ে গেল। নিহার অনুপমার 17 তলার ফ্ল্যাটটা।